ওয়েলকাম টু ফ্ললেস ম্যাথামেটিক্স। আজকে আমাদের ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়ার পার্ট 2। তো আজকে এই পার্ট 2তে আমরা সেকেন্ড টাইপ নিয়ে অঙ্ক করব। আমরা আগের দিন তোমার পার্ট 1-এ আমরা প্রথমে ডেফিনাইট ইন্টিগ্রাল অ্যাজ অ্যান এরিয়ার রিলেটেড যে আমাদের যে কনসেপ্টটা লাগবে বা কিভাবে করব সেটা বলেছি, এবং তার সাথে যে সূত্রগুলো এর জন্য প্রয়োজনীয় সেগুলো আমি বলে দিয়েছিলাম। আর তারপর টাইপ 1-এ আমরা যে টাইপটা করেছি সেটা হচ্ছে যে তিনটে সরল রেখা সংযোগে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এবং তিনটে বিন্দু সংযোগে উৎপন্ন তোমার ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো টাইপ মানে দুটো অঙ্কটাই আমরা করেছি। ঠিক, তো আজকে শুরু করছি টাইপ 2। টাইপ 2তে দেখো কি আছে না, একটা সরল রেখা দ্বারা অধিবৃত্তের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল একটা বের করব এবং দুটো অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল। এটা হচ্ছে আমার টাইপ 2। আমি একটু চ্যাপ্টারটাকে একটু অন্যরকমভাবে করানোর চেষ্টা করছি যাতে হ্যাপাজিলি তোমাদের না হয় এবং আস্তে আস্তে তোমরা বুঝতে পারো। তো যাই হোক, কেমন একটু বোঝার চেষ্টা করো। দেখো, আশা করছি আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমটা দেখো, একটি সরল রেখা দ্বারা অধিবৃত্তের সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এটা আমি এক্সারসাইজ থেকে অবভিয়াসলি অঙ্কগুলো করাবো। তো এটা এই ধরনের অঙ্ক অনেক যেগুলো রয়েছে তার মধ্যে আমি একটা অঙ্ক নিয়ে নিয়েছি 3-এরটা। ঠিক আছে, সংক্ষিপ্ত 3। সংক্ষিপ্ত 3টা নেওয়ার কারণ একটু অন্যরকম ভাবে দিয়েছে। তো অন্যগুলো যেমন সাধারণভাবে দিয়েছে, এক্ষেত্রে সরল রেখাটাও আমাদেরকে নিজেদেরকে বের করে নিতে হবে। তো সংক্ষিপ্ত 3-এরটা তার জন্য আমার নেওয়া। অঙ্কটা কি দিয়েছে না, x² = 12y এবং এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা হচ্ছে অঙ্কটা। ঠিক, কি কি বললাম না, তোমার অধিবৃত্তের সমীকরণটা যেটা বললাম সেটা হচ্ছে x² = 12y। x² = 12y, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণটা, দেখেই বুঝতে পারছো। এবং এই অধিবৃত্তটা কোন অক্ষ বরাবর হবে বা কিরকম দেখতে হবে সেই জিনিসগুলো সম্পর্কে আমি কিন্তু পার্ট 1-এ বলে দিয়েছি। এগুলো আমাদের খুব কনফিউশন একটা তৈরি করে। তো সেই জন্য আমি 4টা টাইপের অধিবৃত্ত দেখবে একটা জায়গায় রিলেট করে তোমাদের আলাদা আলাদা কালার দিয়ে বুঝিয়েছিলাম। কাজেই যারা দেখোনি একটু দেখে নিও, ঠিক আছে, তোমাদেরই কাজে লাগবে। তো এটা হচ্ছে দিয়েছে, দেখো, যেটা অধিবৃত্তের সমীকরণ দিয়েছে, অধিবৃত্তের সমীকরণ। আর কি বলেছে, বলেছে এর নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো, এখানে কিন্তু ডাইরেক্ট আমাদের সরল রেখার ক্ষেত্রটা বলে দেয়নি, কিন্তু অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে আমাদের সরল রেখাটাও ডাইরেক্ট বলে দিয়েছে। যেমন তোমরা দীর্ঘ 7-এরটা একবার দেখো, দেখো দিয়েছে y = 3x + 3 সরল রেখাটি দ্বারা অধিবৃত্ত দিয়েছে এবং যে অঞ্চল সীমাবদ্ধ। সুতরাং অন্য ক্ষেত্রে কিন্তু সরল রেখাটা বলেছে। এক্ষেত্রে কি বলেছে যে নাভিলম্বের দ্বারা সীমাবদ্ধ, মানে নাভিলম্বের সমীকরণটা আমাদের বের করতে হবে। তাহলে এই ধরনের অধিবৃত্তের ক্ষেত্রে এখানে 4ay হয়, মানে আমাদের জেনারেল ফর্ম কি হয়ে থাকে 4a, মানে এখানে 4 × 3 × y, তাই তো। এটা হচ্ছে আমরা যে ফর্মটা জানি x² = 4ay, সেই ফর্মে ভেঙে নিলাম। তাহলে এক্ষেত্রে অধিবৃত্তের নাভিলম্বের সমীকরণ কি হবে, দেখো না, অধিবৃত্তের নাভিলম্বের সমীকরণ আসছে। দেখো, নাভিলম্বের সমীকরণ কত হবে, এখানে y = 3 হবে, y = 3 হবে, তাই তো। আচ্ছা, এরপর আমরা কি বলেছিলাম যে আমি প্রদত্ত সমীকরণ আমরা নিয়ে নেব এবং প্রদত্ত সমীকরণের পর আমরা কি করব না, খসড়া লেখচিত্র বা গ্রাফিক্যালি এক্সপ্রেশনের মাধ্যমে আমরা সেটাকে তোমার আঁকবো। ঠিক, তো এখানে একটা, তাহলে আমরা প্রথমে অক্ষগুলো এঁকে নিই। তাহলে মোটামুটি আমি একটা এঁকে নিলাম। এক দিকটা হচ্ছে x, x', y, y'। এরপরে দেখো অধিবৃত্তের সমীকরণটার দিকে দেখো যে x² = 4ay, তার মানে এটা কোন অক্ষ দিকে হবে না, এটা দেখো এই দিকে হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, কিভাবে মনে রাখবে সেই জিনিসটা আমি বলেছিলাম। তাহলে এই দিক বরাবর হয়ে যাবে, এই যে অধিবৃত্তটা দিয়েছে, তাহলে এই দিক বরাবর আমি অধিবৃত্তটা এঁকে নিলাম। এটা কোন অধিবৃত্তর, এই অধিবৃত্তটার সমীকরণটা কোনটা না, x² = 12y। x² = 12y হলো একটা। তারপর কি দিয়েছে y = 3, তাহলে y = a, এটা কি হয়ে থাকে না, y = a যেটা হয় সেটা হচ্ছে প্যারালাল টু x অ্যাক্সিস, তাই তো। কারণ x এর মান ভ্যালু তো নেই 0, তাহলে এক্ষেত্রে y = 3, এটা মোটামুটি ভাবে তোমরা যদি নিজেদের মতো করে নিয়ে নাও 1 2 3, মোটামুটি এই জায়গাটা করে আমাদের চলে আসছে y = 3টা, y = 3 যেটা। আর এটা কি না, এটা নাভিলম্বটা, কারণ নাভিলম্বের সমীকরণ এটা, তাই তো। তাহলে নাভিলম্ব এবং এটার সমীকরণটা আমরা কত পেলাম না, y = 3, y = 3।
কি হয়ে থাকে y ইকুয়ালস টু a, তাহলে এক্ষেত্রে এটা কত পেলাম 4ay, তাহলে 4 × 3 × y, তাহলে a ইকুয়ালস টু 1 আসছে, তাহলে y ইকুয়ালস টু 3 হয়ে যাচ্ছে। ঠিক, আর এক্ষেত্রে এই যে x স্কয়ার ইকুয়ালস টু 4ay সেটা দেখে বুঝতে পারছি এটা y ইকুয়ালস টু 3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা তাহলে আমাদের যে এবার কোন অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে, তখন বলেছিল যে অধিবৃত্ত এবং নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ, তাহলে কোন অঞ্চলটা হচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে, কারণ এই যে নাভিলম্ব এবং এই অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ, তাহলে সেইটা কি করতে হবে না রেখাঙ্কিত করতে হবে এবং যে অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে হবে তার নাম দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এটার নাম দিয়ে দেবো। তাহলে আমরা ধরে নাও মোটামুটিভাবে এ বি সি, ঠিক, এ বি সি, আর এটা একটা থাকবে ডি। তাহলে এ বি সি ডি এ, আমাদের সীমাবদ্ধ অঞ্চলটা হচ্ছে এ বি সি ডি এ, এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধ অঞ্চল। তাহলে একই রকমভাবে আমরা এখানে লিখবো যে নির্ণেয় এ বি সি ডি এ সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি হবে দেখো না, এক্ষেত্রে ইন্টিগ্রেশনটা কার ওপর হবে, হ্যাঁ ইন্টিগ্রেশনটা কোন অক্ষের সাপেক্ষে হবে, কোন অক্ষেতে রিজিয়নটা পড়ছে, দেখো দেখো ওয়াই অক্ষ বরাবর কিন্তু রিজিয়নটা আমাদের পড়ছে। ঠিক, তাহলে ওয়াই অক্ষ বরাবর যদি রিজিয়নটা আমাদের পড়ে তাহলে আমাদের সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের সাপেক্ষে হবে, তাই তো, ওয়াই অক্ষের সাপেক্ষে আমাদের সমাকলনটা করতে হবে, কারণ এটা আমি যখন তোমাদের পার্ট 1-এ শেখাচ্ছিলাম স্টেপ বাই স্টেপ কিভাবে করব, তখন কিন্তু এটা আমাদের থার্ড পয়েন্ট ছিল, তাই তো। তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে না ডি ওয়াই এর সাপেক্ষে হবে, মানে এফ অফ এক্স ডি ওয়াই, তাই তো, এফ অফ এক্স ডি ওয়াই এর ইন্টিগ্রেশন হবে, কারণ এক্ষেত্রে কি হচ্ছে না অঞ্চলটা আমাদের ওয়াই অক্ষের ওপর অবস্থিত হচ্ছে, আর যে অক্ষের ওপর অবস্থিত হবে সেই অক্ষের সাপেক্ষে কিন্তু আমাদের সমাকলন নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের এই যে ক্ষেত্রফল যেটা, সেটা আমরা কিভাবে বের করতে পারি, আচ্ছা এক্ষেত্রে দেখো দুটো কিন্তু পার্ট হয়ে যাচ্ছে, বলতে না এখানে একটা দেখো এই যে অক্ষ দ্বারা এখানে দুটো রিজিয়ন হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি না 2 ইন্টু এই যে রিজিয়ন দুটো রয়েছে 2 ইন্টু একটার ক্ষেত্রফল বের করলাম, তাহলে 2 ইন্টু সেটা করে দিলেই হয়ে যাবে, সেটা বেশি ইজি হবে। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো না 2 ইন্টু, কারণ এক্ষেত্রে কোনো যদি স্ট্রেট লাইন না থাকে, আমরা তো অক্ষের সাপেক্ষে না থাকলে তো আমাদের তো সমাকলন করতে পারবো না, তাহলে এক্ষেত্রে কি হবে না 2 ইন্টু একটা যে কোনো রিজিয়ন তোমরা চুজ করে নাও, ধরো এ ডি বি এ, আমি এই রিজিয়নটা নিচ্ছি, তাহলে এ ডি 2 ইন্টু কি হবে না এ ডি বি এ, ঠিক, এ ডি বি এ এর ক্ষেত্রফল, ঠিক, এই অঞ্চলের ক্ষেত্রফল, বুঝতে পারলাম। কারণ এরকম কার্ভ যেটা রয়েছে, তাহলে এক্ষেত্রে দুটো রিজিয়নটা, যে রিজিয়নটা বের করতে হবে সেটা এটা প্লাস এটা, তাহলে এখানে 2 ইন্টু আমরা একটা রিজিয়নের অঞ্চলের ক্ষেত্রফল বের করলেই হয়ে যাবে, তাহলে অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক, তাহলে কি আসছে দেখো ইকুয়ালস টু 2 ইন্টু এই ইন্টিগ্রেশনটা কি আসবে এক্স এর ওপর হবে, মানে ডি ওয়াই এর সাপেক্ষে হবে, এফ অফ এক্স ডি ওয়াই। এরপর আপার লিমিট লোয়ার লিমিট আমরা কিভাবে দেখবো, আচ্ছা এটা কি বিন্দু, মূল বিন্দু, মানে 0 পয়েন্ট, আচ্ছা তাহলে 0-তে শুরু হচ্ছে, তাই তো। তাহলে এক্ষেত্রে আমাদের কি ছিল যে রিজিয়নটার ক্ষেত্রফল বের করব, সেই রিজিয়নটা অক্ষের ওপর যে বিন্দুতে শুরু সেটা হচ্ছে লোয়ার লিমিট, এবং যে বিন্দুতে শেষ সেটা হচ্ছে আপার লিমিট, তাই তো। তাহলে এক্ষেত্রে ওয়াই অক্ষের ওপর কোন বিন্দুতে শুরু হয়েছে দেখো অঞ্চলটা 0 বিন্দুতে, তাহলে 0টা কি হবে এক্ষেত্রে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট হবে, আর কোথায় শেষ হচ্ছে y ইকুয়ালস টু 3 বিন্দুতে, তাহলে y ইকুয়ালস টু 3টা, এখানে 3টা কি হবে এখানে আপার লিমিট হবে, ঠিক, তাহলে আপার লিমিট লোয়ার লিমিট আমরা বের করলাম। আচ্ছা এক্ষেত্রে তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12 এই থেকে আমাদের বের করতে হবে, কারণ কি অধিবৃত্তের এই যে সমীকরণটা সেটা কি ছিল এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12 এই যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 12 তাই তো। তাহলে দেখো আমাদের আনসার কি আসছে 2 ইন্টু এক্স আছে, মানে √12y হয়ে যাবে, √12y dy, 12 dy, তাহলে এখানে কত আসছে আনসার এখানে দেখো আমাদের, আচ্ছা √12y, এখানে দেখো √12 তো কনস্ট্যান্ট, তাহলে 12টা আমরা বের করে নিচ্ছি, তাহলে 2 ইন্টু √12 আমরা বের করে নিচ্ছি, √12টা আমরা পরে রুটটা ভাঙছি, আগে করে নিই, তাহলে 0 to 3 √y dy, ঠিক, √y dy। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলাটা বসাবো, আচ্ছা পরের পেজেই করি। তাহলে দেখো আচ্ছা √12y মানেটা কি 4 ইন্টু 3, √4 ইন্টু 3 তার মানে 2√3, তাহলে 2 ইন্টু 2√3, আর এটার ফর্মুলাটা কি হয়ে থাকে দেখো y টু দি পাওয়ার হাফ, তার মানে কি হয়ে থাকে ফর্মুলাটা y টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1,
এটাই হচ্ছে ফর্মুলা আমাদের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, ইকুয়ালস টু কত আসছে দেখো, ইকুয়ালস টু এটা কত আছে 3/2, মানে এখানে চলে যাচ্ছে তাহলে 2/3 হচ্ছে, তাহলে 4√3 ইন্টু 2/3 ইন্টু এটা আসছে দেখো y⁻3/2, y⁻3/2। আচ্ছা, তাহলে এক্ষেত্রে কোনটা আনসার কত আসছে আমরা দেখো না, আবার y⁻3/2 এখানে লিমিটটা করলাম না, লিমিটটা হচ্ছে 0 to 3, 0 to 3, তাহলে এটা কনস্ট্যান্ট বাইরে আমরা বের করে দিলাম, এটার উপর লিমিটটা যাবে 0 to 3, তাহলে কত আনসার আসছে দেখো এখানে না 4√3 ইন্টু 2/3 ইন্টু আচ্ছা 3⁻3/2, দ্যাট মিনস কি 3√3, তাই তো? কারণ এখানে দেখো এটা হাফ আর এটা 1, তাহলে 1 প্লাস হবে, এটা আমরা জানি, তাহলে 3√3 আর 0 তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা দেখো আনসার কত আসছে না, এখানে আসছে দেখো 4 ইন্টু 8, 8 ইন্টু 3 মানে 24 বর্গকক, এটাই হচ্ছে আমাদের আনসার। আমরা আগে কিন্তু 2টা গুণ করে দিয়েছি, তোমরা যদি 2টা আগে গুণ না করে পরে যদি গুণ করো অসুবিধা নেই, ঠিক আছে, কিন্তু ভুলবে না, ঠিক, এটাই হচ্ছে আমাদের আনসার। এটা আমরা কি করলাম তাহলে, যে একটা সরলরেখা দিয়ে দিয়েছে, সরলরেখার সমীকরণ দিয়েছে এবং একটা অধিবৃত্তের সমীকরণ দিয়েছে, তাহলে সেই একটা সরলরেখা এবং একটা অধিবৃত্তের সমীকরণ থেকে সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করলাম, ঠিক আছে। এরপর সেকেন্ড টাইপ মানে টাইপ 2 এর যে সেকেন্ড যে এটা নিয়েছিলাম দেখো কি দিয়েছিলাম, যে দুটি অধিবৃত্ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটির ক্ষেত্রফল। এখানে আমার একটা সরলরেখা একটা অধিবৃত্ত ছিল, এক্ষেত্রে হচ্ছে দুটো অধিবৃত্তই আছে, তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমি যে অঙ্কটা করাবো তোমার 8এরটা, দীর্ঘর 8, ঠিক আছে, দীর্ঘর 8-এর অঙ্কটা করাবো। তোমাদেরকে আমি কোশ্চেন মার্কটা বলে দিচ্ছি। দীর্ঘর 8-এর অঙ্কটা নোটিস করো কি দিয়েছে, দিয়েছে যে y² = 4x এবং x² = 4y, এই অধিবৃত্ত দুটি সীমাবদ্ধ ক্ষেত্রটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রটি চিহ্নিত করে এবং চিহ্নিত ক্ষেত্রটির ক্ষেত্রফল সমাকলনের সাহায্যে নির্ণয় করো। ঠিক, এটার মানেটা হচ্ছে কিছুই না যে সীমাবদ্ধ অঞ্চলটা চিহ্নিত করো, তো আমরা তো রেখাঙ্কিত করে চিহ্নিত করেই থাকি, সেটাই আবার আলাদা করে বলেছে, এবং তার ক্ষেত্রফলটা সমাকলনের সাহায্যে বের করো। দ্যাট মিনস আমরা যেমনভাবে শ্যাডো করে দেখি, যে যেমন করলাম তারপর সেটা আমরা কি করি না, সেটাকে আমরা গ্রাফিক্যালি মানে এক্সপ্রেস করার পর আমরা সেটাকে ইন্টিগ্রেশন করি। ওকে, প্রথমে আমরা তাহলে সমীকরণগুলো লিখে নিই। কি কি সমীকরণ দিয়েছে দেখো না, ফার্স্টটা দিয়েছে y² = 4x, ঠিক, আর এটা দিয়েছে দেখো x², এটা 1 নম্বর সমীকরণ দিয়েছে, আর এটা দিয়েছে x² = 4y, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ দিয়েছে। এরপর আমাদের দেখবে আরেকটা জিনিস ছিল, যে প্রয়োজনে আমরা প্রদত্ত সমীকরণ থেকে ছেদবিন্দু বের করতে পারি, কারণ এখানে যদি কোনো ছেদবিন্দু না থাকে তাহলে আমরা সীমাবদ্ধ অঞ্চল পাবো কি করে, তাই না? সুতরাং আমাদেরকে কিন্তু ছেদবিন্দুটা দেখতে হবে যে কোন কোন পয়েন্টের মধ্যে পড়ছে, তাহলে সেটা আমরা কি করবো না, এই দুটো সমীকরণ থেকে সমাধান করব। তাহলে এখানে আমরা লিখবো যে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ সমাধান করে পাই কি আসছে দেখো না, এখানে দেখো প্রথমে আমরা কি করতে পারি না, x² / 4 এখানে y = x²/4, আর এখানে 1 নম্বরে কি ছিল y² = 4x, তাহলে x² / 4 টু দি পাওয়ার মানে হোল স্কয়ার = 4x, তাই তো, = 4x, তাহলে কি আসছে এখানে আসছে দেখো x⁴ divided by 16 = 4x, that means x⁴ = 64x, x⁴ এটা এদিকে নিয়ে এলে -64x = 0, x কমন নাও, তাহলে x³ - 64 = 0, তাহলে x এর দেখো দুটো মান আসছে, একটা x = 0 আসছে, আর একটা x = আমাদের x³ = কত 64, তাহলে x = আমাদের 4 আসছে, ঠিক। এরপর x = 0 হলে 4 y = কত হবে, এদিকে যদি লিখি তাহলে x = 0 হলে y = কত আসছে দেখো, y না x = 0 মানে 0² আমাদের 4y আসছে, তার মানে 0 আসছে, আর x = 4 হলে y কত আসছে দেখো না 4 এর স্কয়ার মানে 16 = 4y, তার মানে y = 4 আসছে, তার মানে এই দুটো সমীকরণের বা দুটো অধিবৃত্তের ছেদবিন্দু আমরা দুটো ছেদবিন্দু পেলাম। তাহলে ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা কি পেলাম, ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম 0,0 and 4,4, ঠিক, এই দুটো আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পেলাম। এরপর আমাদের কাজ কি, সেটা হচ্ছে যে আমরা প্রদত্ত সমীকরণ থেকে আমরা গ্রাফ আঁকবো, তাই তো। তাহলে এক্ষেত্রে আমরা গ্রাফিক্যালি আঁকবো, যে দুটো সমীকরণটা দিয়েছে সেই দুটো, ঠিক তো। তাহলে আমরা আঁকি, ঠিক।
ফার্স্ট ইকুয়েশনটা আমাদের ছিল কি না, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x একটা ছিল এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x যেটা, সেটা কোন দিকে হবে? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x এদিকে হয়ে যাবে, তাই তো? তাহলে কোন অধিবৃত্ত কোন দিকে হবে সেই রিলেটেড কিন্তু আমি পার্ট 1-এ সব বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো যারা দেখুন একটু দেখে নিও। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x আমাদের ইকুয়েশনটা। এরপর আরেকটা আছে ওয়াই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, সেকেন্ড আরেকটা যে ইকুয়েশনটা। তো এক্ষেত্রে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক বের করে নিয়েছি। ছেদবিন্দু স্থানাঙ্ক আমরা কি কি পেয়েছি? 0,0 অ্যান্ড 4,4। তাহলে এখানে আমরা কি করব না, এটা হচ্ছে 0,0 আর 4,4 মোটামুটি কোন পয়েন্টটা পড়ছে দেখো, 1 2 3 4 1 2 3 4 মোটামুটি আমাদের এই জায়গাটা করে পড়ছে, ঠিক আছে? এটা হচ্ছে 4,4। তাহলে যে সেকেন্ড যে আমরা ইকুয়েশন মানে অধিবৃত্তটা আঁকবো সেটা আমাদের 4,4 পয়েন্ট দিয়ে এবং 0,0 পয়েন্ট দিয়ে যাবে। তাহলে সেই ইকুয়েশনটা কিভাবে হবে দেখো, মোটামুটি ভাবে এটা, ঠিক আছে? ইকুয়েশনটা আমরা তাহলে এই অধিবৃত্তটা আমরা তাহলে এঁকে নিলাম। এটা হলো কি না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। এরপর আমরা কি করলাম, তাহলে প্রদত্ত সমীকরণ থেকে আমরা লেখচিত্র অঙ্কন করে নিলাম এবং সেটাকে কি করতে হয় না, রেখাঙ্কিত করতে হয়। প্রথমে নাম দিতে হয়। তাহলে আমরা একটা নাম দিলাম, ধরো এখানে দিলাম ধরো এ, এটা ধরো বি, সি, ডি, এরকম একটা নাম দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কোন কোন জায়গাটার মানে ক্ষেত্রফলটা বের করতে হবে? এই রিজিয়নটা মানে এসি বিডি এ, এসি বিডি এ, এই রিজিয়নটা। এরপর তোমাদের একটা কথা বলি, আমি দেখবে নর্মাল ভাবে আমরা তির্যক ভাবে রেখা দিয়ে আমরা এই এতগুলো মানে যে অঙ্কগুলো করেছি টাইপ 1 বা এর আগেরটা অবধি করলাম। কিন্তু আরেকটা জিনিস আমি তোমাদের শেখাই, সেটা হচ্ছে যে এই জিনিসটা বলবো যে সুবিধার জন্য তোমরা করতে পারো যে অক্ষের ওপর মানে এখানে রিজিয়নটা কোন অক্ষের ওপর পড়ছে? এক্স অক্ষের ওপর। তাহলে সেই অক্ষ বরাবর কিন্তু তোমরা রেখাঙ্কিত অঞ্চলটাও করতে পারো, মানে রেখা মানে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে তোমরা কিন্তু এইভাবেও কিন্তু লাইন দিয়ে তোমরা কিন্তু জিনিসটাকে দেখাতে পারো যে অঞ্চলটার ক্ষেত্রফলটা বের করতে হবে। বুঝতে পারলাম? একই রকম ভাবে যদি ওয়াই অক্ষের ওপর হতো তাহলে এরকম করে লম্বা লম্বা দাগ দিয়ে এরকম ভাবে করতে, ঠিক? তাহলে এখানে যেমন এক্স অক্ষের ওপর আছে, তাহলে আমরা এইভাবে দাগ দিয়ে করলাম, কোনো ব্যাপার নয়। শুধুমাত্র নিজের সুবিধার জন্য ধরো লাইনটা দেখেও তোমরা চট করে লিখে নিতে পারবে যে ডিএক্স এর সাপেক্ষে আমাদের ক্ষেত্রফলটা হচ্ছে, ডিএক্স এর সাপেক্ষে ক্ষেত্রফল আমরা বের করব। তো এটা সেইটার জন্যই দেখবে বইয়েও ওই জন্য এরকম ভাবে কিছু মানে এক্সাম্পলও দেখবে যে এইরকম ভাবে এক্স অক্ষ বরাবর করে বা ওয়াই অক্ষ বরাবর আমাদের লাইনগুলো করা থাকে। কিন্তু তোমরা যদি তির্যক রাখা বা পেন্সিল দিয়ে ধরো সেট করে দিলে কোনো অসুবিধা নেই, কিছুই হবে না এক্ষেত্রে। তাহলে আমরা কি করব, তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এক্স অক্ষের ওপর তো পুরোপুরি নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই লাইনটা আমরা একটা দাগ টানবো, মানে 4,0 পয়েন্ট, এটা যদি একটা নাম দিই ই। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই রিজিয়নটার ক্ষেত্রে দেখো আপার লিমিট লোয়ার লিমিট হয়তো রয়েছে কিন্তু আপার লিমিট কিন্তু আমরা পাচ্ছি না। কাজেই আমাদেরকে কি করতে হবে, এই ধরনের একটা অঙ্ক আমরা দেখবে আগের দিন তিনটে বিন্দু সংযোগে যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করছিলাম তখন কিন্তু আমরা এরকম করেছিলাম যে টোটাল রিজিয়নটা থেকে দুটো রিজিয়ন আমরা যেগুলো বাদ আছে বাদ দিয়েছিলাম। তো এক্ষেত্রেও কি করব আমরা, দেখো ভালো করে মন দিয়ে বুঝবে, এ সি বি ই এ সি বি ই, এটা এই রিজিয়নটা কোন আমাদের কোন ইকুয়েশনটা হবে? এই যে অধিবৃত্তটা, তার মানে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x থেকে আমরা ওয়াইটা বের করব, ঠিক? মাইনাস এই টোটাল রিজনটা মাইনাস আমাদের কোন রিজনটা বের করতে হবে? এইটা। তার মানে এই মাইনাস আমরা এই রিজনটা বাদ দেবো। তাহলে এই রিজনটা কোনটা, মানে এই রিজনটা মানে হচ্ছে এ ই বি ডি এ, ঠিক আছে? এই রিজনটা আমরা বাদ দেবো। এই রিজনটা কোন অধিবৃত্ত কোন ইকুয়েশনটা পড়ছে দেখো, এই অধিবৃত্তটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। তাহলে এই ক্ষেত্রে এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y থেকে আমরা ওয়াইটা বের করবো, তাই তো? তাহলে আমাদের এরিয়া অফ রিজিয়ন কি আছে দেখো, এ সি বি ডি এ। কি হবে না, একই রকম ভাবে তোমরা আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিসও শেখায়, সেটা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে যে রিজিয়নগুলো আলাদা আলাদা করে বের করে মাইনাস করছি, তো কোনো ক্ষেত্রে যদি রিজিয়নটা আমাদের মাইনাস চলে এলো, ধরো এই যে আমরা তোমার ইন্টিগ্রেশন করলাম লাস্টে আনসারটা মাইনাস এলো, সেক্ষেত্রে কিন্তু মাইনাস থাকবে না, সেক্ষেত্রে কিন্তু মড অফ হয়ে থাকে, মানে প্লাস হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো প্রয়োজন পড়ে না, কিন্তু ধরো মাইনাস চলে এলো তখন কিন্তু সেটা মড হবে, মানে প্লাসের মানটাই আমরা নিয়ে থাকি। তাহলে এখানে কি হয়ে থাকে না, মড অফ 0 টু কত আসছে দেখো
লোয়ার লিমিটটা কত, এখানে অঞ্চলটা কত এ, এখানে আমরা প্রথমে কোনটা বের করছি, টোটাল রিজিয়নটা মানে এ সি বি ই এটা বার করছি। তাহলে এক্ষেত্রে শুরু কোথায় হচ্ছে অঞ্চলটা, দেখো এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু হচ্ছে, আর কোথায় গিয়ে শেষ হচ্ছে, এক্স ইকুয়াল টু 4 এ শেষ হচ্ছে, তাই তো। তাহলে এখানে লোয়ার লিমিটটা হবে 0, আপার লিমিটটা হচ্ছে 4, আর ওয়াই ডিএক্স, যেখানে ওয়াই এখানে কোন ইকুয়েশনটা হবে, এই ইকুয়েশনটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x মড ক্লোজ মাইনাস মাইনাস কোন রিজিয়নটা হবে, দেখো মড অফ একই রকম ভাবে ওয়াই ডিএক্স, মানে কোন রিজিয়নটা হবে, এ ডি বিই এ ডি বিই এ, তোমরা দেখতে পাচ্ছ নিজেরা দেখো এ ডি বিই এ, এটা কোন মানে অধিবৃত্তে কোন ইকুয়েশনটা বলছে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। তাহলে এখানে কি হচ্ছে দেখো না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y, এটার উপর আমাদের মড ক্লোজ হলে ইউনিট স্কোয়ার। একই রকম ভাবে আপার লিমিট আর লোয়ার লিমিট দেখো সেম রয়েছে, তাই তো 0 to 4ই রয়েছে, তাহলে 0 থেকে 4 হবে। তাহলে এরপর আমরা ইকুয়েশন তোমার সলভ আউট করবো, কত আসছে এক্ষেত্রে না, এক্ষেত্রে আসছে রুট আন্ডার 4x dx 0 to 4 মড ক্লোজ মাইনাস এক্ষেত্রে কত আসছে 0 to 4, এখানে আসছে দেখো এক্স স্কোয়ার বাই 4 dx, এটা মড ক্লোজ ইউনিট স্কোয়ার। তার আলটিমেট আনসার আমাদের কত আসছে দেখো রুট 4, মানে 2 হচ্ছে তোমার কমন হয়ে যাচ্ছে, মানে কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, আর এক্স টু দি পাওয়ার হাফ মানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1, আর এটার তোমার লিমিটটা হচ্ছে 0 to 4 মড ক্লোজ হচ্ছে মাইনাস এক্ষেত্রে আসছে দেখো না এক্স টু দি পাওয়ার 3/3, এটাও তাই 1/4 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, 0 থেকে 4 ইউনিট স্কোয়ার, 0 থেকে 4 ইউনিট স্কোয়ার। তাহলে আনসার আমাদের কত আসছে দেখো এখানে না 2, এটা কি 3/2, তার মানে 2/3 হয়ে যাচ্ছে, আর এটা কত হচ্ছে না এক্স টু দি পাওয়ার 3/2, আর এটা হচ্ছে 0 থেকে 4, আর তারপর এখানে 1/12 হচ্ছে, আর এটা কত হচ্ছে না এক্স কিউব, একই রকম ভাবে এটা হচ্ছে 0 to 4 ইউনিট স্কোয়ার। তাহলে আলটিমেট আনসার আমাদের কত আসছে দেখো, এটা 4/3 ইন্টু 4 টু দি পাওয়ার 3/2 মানে কি 4√4, তার মানে √4 মানে 2, আর 0 হলে তো 0 হয়ে যাচ্ছে বসালে, আর এটা 1/12 ইন্টু 4 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 64 ইউনিট স্কোয়ার। ঠিক, এনে ক্যান্সেল করো, কত আসছে দেখো 16/3 আসছে, 4 দিয়ে ক্যান্সেল করলে, আর এখানে দেখো আমাদের কত আসছে 16 না এখানে 32/3, দেখো এখানে কিন্তু মাইনাসের মান আসেনি, সুতরাং মড আমাদের না নিলেও হতো না, কিন্তু যদি মাইনাসে আসতো তাহলে কিন্তু আমাদের সেটা কাজে লাগতো, কারণ সেটা প্লাস হয়ে যেত। তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে 16/3 বর্গ একক, 16/3 বর্গ একক, ঠিক আছে, বা ইউনিট স্কোয়ার, এটা তোমরা লিখবে। এরপর কিছু এক্সাম্পল তোমাদের বলবো, টাইপ 1 এবং টাইপ 2, আগের দিনে যেটা করিয়েছি এবং আজকে যেটা করালাম, এই দুটো টাইপ মিলে আমি কিছু এক্সাম্পল তোমাদের বলবো। সেই এক্সাম্পলগুলো কিন্তু আমার করানোর পরে তোমরা একবার দেখবে, আমি আমারগুলো আগে দেখে নেবে, তাহলে জিনিসটা তোমাদের বোঝা থাকবে, এবং তারপর তোমরা সেই জিনিসগুলো একটু দেখবে। ঠিক, আমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই এক্সাম্পল বলে দিয়ে থাকি যেগুলোর দরকার হয়ে থাকে, তো এক্ষেত্রে আমি বলে দিচ্ছি টাইপ 1 এবং টাইপ 2 এর ক্ষেত্রে। আচ্ছা, প্রথমেই তোমরা আগে এটা করে নেবে, তারপরে দেখো এখানে আমি এক্সাম্পলে চলে যাই, আমি নাম্বারগুলোও বলে দেব। ফার্স্টে দেখো একদম একের অঙ্কটা, ঠিক আছে, এক্সাম্পলের একের অঙ্কটা, তো এক্সাম্পলের একের অঙ্কটা কিন্তু তোমরা একটু করবে। এক্সাম্পলের একের অঙ্কটা কি দিয়েছে না, এক্স ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, এক্স অক্ষ ওয়াই এক্স ইকুয়াল টু 4 কোটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, এনে অধিবৃত্ত এবং তার সাথে যে সরলরেখা সেটা দিয়েছে, যেটা আজকে করলাম তার রিলেটেডই উদাহরণ। তাহলে এই জিনিসটা তোমরা করবে, একেরটা দেখবে, দেখো নিজেরা প্র্যাকটিস করলে নিজেদেরই সুবিধা। ঠিক, আর তারপরের এটা উদাহরণ 2, উদাহরণ 2 এর একদম সেম টু সেম অঙ্ক, সংক্ষিপ্ততে রয়েছে, সংক্ষিপ্ত একেরটা। ঠিক, তো সেক্ষেত্রে তোমাদের কাজেই লাগবে উদাহরণ 2 এরটা। তো উদাহরণ 2 এরটা দিয়েছে দেখো সমাকলনের সাহায্যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়েছে, এক্স অক্ষ এক্স ইকুয়াল টু 4, তিনটে দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। এক্ষেত্রে আমি টাইপ 1 এ যখন করেছিলাম মনে আছে যে তিনটে সরল রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, সেই জিনিসটারই আরেকটা এক্সাম্পল আর কি। প্রত্যেকটা টাইপ আমার কিন্তু করানো হয়ে গেছে, এবং তার সাথে সাথে আমি বলবো এগুলো দেখতে, এবং যেগুলো আমাদের বাকি রয়েছে তোমার এক্সারসাইজের মধ্যে যেগুলো করেছি সেগুলো কিন্তু এনাফ। ঠিক আছে, যেগুলো করেছে তার বাইরে কিছু মানে করার দরকার নেই, কিন্তু এক্সাম্পলগুলো একবার দেখবে। আর তাছাড়া আর এই ধরনের অঙ্কগুলো আর বেশি করার কোনো মানে হয় না। আর যাই হোক, পরে যখন আমি অ্যানালাইসিস করব তোমাদের চ্যাপ্টারগুলোকে নিয়ে, তখন আরো ভালো করে বুঝতে পারবে। তো এখন এইটুকুই জেনে রাখো যে অতটাও করার দরকার হয় না, যেগুলো করাচ্ছি সেগুলো কিন্তু এনাফ। ঠিক, আচ্ছা তাহলে আচ্ছা উদাহরণ 3-এরটাও দেখবে, উদাহরণ 3-এরটা দেখবে, উদাহরণ 3-এরটাও সংক্ষিপ্ত 2 এর এরকম একটা অঙ্ক আছে ট্রাফিজেমের ক্ষেত্রে। কিছুই নেই এক্ষেত্রে, ওই চারটে তোমার যে সরলরেখা রয়েছে সেক্ষেত্রে সীমাবদ্ধ অঞ্চলে নির্ণয় ক্ষেত্রফল, একদম ইজি অঙ্ক, দেখবে। আচ্ছা, এরপর এই অঙ্কটাও দেখো কি দিয়েছে না, অধিবৃত্ত এবং সরলরেখা, অধিবৃত্ত এবং সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল দিয়েছে। ঠিক, যেটা আজকে করলাম আজকের টাইপটা সেটা। তাহলে
সেটাও দেখবে। আর তারপর উদাহরণ পাঁচেরটা কিন্তু আমি টেস্ট পেপারে পেয়েছিলাম, ঠিক, উদাহরণ পাঁচেরটা অনেক সময় পরীক্ষায় করে উদাহরণ থেকেও কিন্তু এক্সাম্পল থেকেও কিন্তু ডাইরেক্ট কোশ্চেন্স তুলে দেয়। তো সেই জায়গা থেকে উদাহরণও কখনোই মিস করো না, উদাহরণগুলো একবার করে প্র্যাকটিস করবে, অ্যাটলিস্ট প্র্যাকটিস না করলে একবার দেখবে, ঠিক আছে। তো এই অঙ্কটা যেমন আমি টেস্ট পেপারে পেয়েছিলাম, তার জন্য স্টার মার্ক আমার করা আছে। তো এটা একবার দেখবে। এক্স স্কোয়ার সমাকলনের সাহায্যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x অধিবৃত্ত এবং এক্স ইকুয়াল টু 4 সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, ঠিক। এরপর উদাহরণ 5-এরটা দেখা হয়ে গেলে তোমরা দাঁড়াও বলছি, হ্যাঁ, উদাহরণ 9 হচ্ছে 3টে শীর্ষবিন্দু দিয়েছে, সেই 3টে শীর্ষবিন্দু দ্বারা তোমার ক্ষেত্রফল। এই জিনিসটা আগের দিন আমি করিয়েছি, হ্যাঁ, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই অঙ্কটাও ইম্পর্টেন্ট, এবং আগের দিন আমি টাইপটা করিয়েও দিয়েছি, এটাও দেখবে, ঠিক আছে, এটাও দেখে নিও। আর 8-এরটাও অধিবৃত্ত এবং দ্বিগুণ কোটি দিয়ে দিয়েছে, মানে ওই একটা স্ট্রেট লাইন, এটাও দেখে নিতে পারো, অসুবিধা নেই। যত রকম রয়েছে তোমরা একবার করে দেখে নিলে নিজেদেরই সুবিধা, কোথাও কোনো রকম থাকবে না। আর প্রত্যেকটা টাইপ কিন্তু আমি কভার করে দিয়েছি, ঠিক আছে, নিজেরাই দেখে বুঝতে পারবে। দেখো এটাও তাই অধিবৃত্ত এবং সরল রেখা দিয়ে দিয়েছে, সুতরাং এটাও দেখে নেবে, যেটা এখনই কিছুক্ষণ আগেই করালাম। আর এটাও করালাম, দেখো দুটো অধিবৃত্তের অন্তর্গত অঞ্চলের ক্ষেত্রফল কিভাবে করলাম আমরা। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y করেছিলাম, এখানে শুধুমাত্র এ একটা দেখো নাভিলম্বটা এ দিয়েছে, আমরা নাভিলম্বটা A1 করলাম। তো সেক্ষেত্রে এটাও একবার দেখে নিও, ঠিক, দেখে নিও বলবো না, এটা নিজেরা চেষ্টা করে দেখো, ঠিক পারছো কিনা দেখো। এটা হলো। আচ্ছা, তারপর এক্সাম্পল 15-এরটাও সেম দিয়েছে, দেখো অধিবৃত্ত থেকে একটা সরলরেখা দিয়েছে, ছেদিত অংশে ক্ষেত্রফল, ছেদিত অঞ্চলের ক্ষেত্রফল, যেটা করলাম। আর যে একটা সরলরেখা আমরা যেরকম নিয়েছিলাম, এক্ষেত্রে সরলরেখার ইকুয়েশনসটা চেঞ্জ করেছে, অধিবৃত্তের ইকুয়েশনও চেঞ্জ করেছে। তো এটাও দেখো। তাহলে এইগুলো মোটামুটি ভাবে তোমরা কিন্তু একটু দেখবে। আমি টাইপ 1 আর টাইপ 2 দুটো রিলেট করে এক্সাম্পল আজকে বললাম, এবং তার সাথে তোমার পার্ট 1 বলবো না, পার্ট 2 আর পার্ট 3-তে তো সেই টাইপের অঙ্ক রয়েছে। তো বুঝে নাও এবং তার সাথে করো, এবং যেগুলো করাচ্ছি সেগুলোই এনাফ, এইটুকু বলতে পারি। ওকে, টাটা।